মাইক্রোফোন অন করে নাও। আচ্ছা, তো এইখানে আমরা পড়াশোনা করছিলাম, ভয়েসের প্রথম পর্বটা আমরা পড়াশোনা শেষ করছি। নরমালি যেগুলো পড়াশোনা হয় টেন্স দিয়ে, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে, এগুলো আমরা পড়ে ফেলছি। এখন আমরা পড়াশোনা করব হচ্ছে ইম্পারেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে পড়াশোনা করব হচ্ছে সব সময় বাই না বসে টু বসে, উইথ বসে, অ্যাড বসে, এরকম কেন। তারপরে তোমরা কোয়াসি প্যাসিভ, এই যে আদার্স যে কথাবার্তা গুলো আছে যেগুলো একটু আমাদের ভয় লাগে, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো আজকে। দেখা যাক কতটুকু পারি। তাহলে আমরা শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে, ঠিক আছে? আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সবাই মিলে শেখার একটু ট্রাই করি যে কি হচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে গতকালকে যেটা করাইছি, যে একটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়, না হলে সেটা লেট দ্বারা শুরু হয়। লেটও একটা ভার্ব। তো এখন ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমি একটা লিখি, যে কি লিখবো, ডু ইট অথবা কল মি, ঠিক আছে? বা আর কি হতে পারে, আরেকটা বলো তো ইম্পারেটিভ সেন্টেন্স। Let me do it. ইম্পারেটিভ সেন্টেন্স একেবারে ভার্ব দিয়ে বল। Open the door. ওপেন দ্য ডোর। আচ্ছা, ওপেন দ্য ডোর। ওকে, এখন এই তিনটারই আমরা প্রথমে আইডেন্টিফাই করে ফেললাম যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, প্রথমেই ভার্ব পাচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা এখন আমরা এটার পরিবর্তে কি বসাবো, এর পরের যে লেট অংশটা আছে এইটা বসাবো। প্যাসিভ করার সময় লেট বসালাম, তারপরে অবজেক্টটা সামনে আসবে, এখানে দা ডোর, এখানে ইট, এটাতে মি, ঠিক আছে? তাহলে এখানে কি করলাম, অবজেক্টটা সামনে আসলে এখানে আমার কি লেট এর পরে কি হতো, আই কোনোদিন বসবে? কোনোদিন দেখছো? আমি দেখিনি কোনোদিন। কেউ যদি দেখে থাকো এটা আমাকে জানাবে, আমার জানার খুব শখ যদি বসে থাকে কোনোদিন। তো এখন এর পরবর্তীতে আমরা কি করব, একটা বি নিয়ে আসবো। কি নিয়ে আসবো? অক্সিলারি ভার্ব হিসেবে এরকম একটা কাজ করব, বি নিয়ে আসবো। বি এর পরে এখানে সবগুলারই কি আছে, মূল ভার্ব আছে, ভি1 ফর্ম আছে। এগুলো কি করব, ভি3 ফর্ম বসাবো। ভি3 ফর্ম হলে কি হয়, ওপেন থাকলে ওপেন, আর ডু থাকলে ডান, আর কল থাকলে কল। একটু আমরা চিন্তা করি এবার, ওপেন থাকলে ওপেন করলাম, তো ওপেনের ভি2 ফর্মটা কি? ভি2 ফর্মটা কি? ভি2 ফর্মটা হচ্ছে ওপেন। তাহলে ওপেন ওপেন ওপেন, এটা স্ট্রং ভার্ব হলো না উইক ভার্ব হলো? Weak verb. উইক ভার্ব। Weak ডু, verb. ডিড, আর এটা হচ্ছে ডান। তাহলে এটা strong verb. Strong verb. Strong verb. Strong verb. কল এর ভি2 ফর্ম, এটা তাহলে weak এটা হলো verb. কল, আর এটা হলো ভি3। তাহলে এটা কি হলো, Weak verb. উইক ভার্ব। যারা আজকেও বুঝো না যে স্ট্রং কি উইক কি, যেটা একটু কষ্ট করে মুখস্থ করতে হয়, একটু প্যাচ লাগে, একটু ঝামেলা হয়, দেখো ডু ডিড ডান তিনটা তিন রকম, এগুলাই স্ট্রং ভার্ব। তোমরা কি কোনোদিন বই খুলে মিলাইছো এটা স্ট্রং নাকি উইক? মিলাইছো? কেউ মিলাইছো? একজনও মিলাও নাই? মিলাইছি ভাইয়া। মিলাই কি মিলছে? জি। তোমরা তো মুখস্থ করতা যে এগুলো এগুলো স্ট্রং ভার্ব, মুখস্থ করতে 1 থেকে 20টা, ভুলে গেলে স্ট্রং থেকে উইক বানাই দিতা, এরকম করতাম আর কি, তাই না? জি। আচ্ছা, এরপরে আসি, এটা আমাদের শেষ। এরপরে যদি এরকম বসে, এটারই ডোন্ট ডু ইট, এটা করিও না, বা ডোন্ট ওপেন দা ডোর, ঠিক আছে? ওই সাইড কি দেখা যায়? দেখা যায়। ডোন্ট ওপেন দা ডোর, এই কথাটা যদি এখন থাকে, এখন এটা হয়ে গেল ইম্পারেটিভের সাথে নেগেটিভ চলে আসে। তাহলে আমরা কি বসাই, মনে করো সাধু ব্যক্তি, আমি লেট ছাড়া কিছু জানি না, তাহলে কি বসে, ডোন্ট এর জায়গায় লেট নট বসবে। লেট নট, তারপরে আগের মতো ভোলা ভালা সব ভুলে যাও,
ইট নিয়ে আসো, বি নিয়ে আসো, ডান নিয়ে আসো। আবার এখানে লেট নট নিয়ে আসো, আবার দা ডোর নিয়ে আসো, বি নিয়ে আসো, ওপেন নিয়ে আসো। জাস্ট খালি লেটের পরে নট, লেটের পরে নট, এটুকু যদি বুঝো আর না বুঝো তাহলে এই জিনিসটা মনে করো তো, তাহলে কি পড়াইছিলাম? লেট নট রাকিব আর লেট আস নট, মনে পড়ে? জি ভাইয়া। তাহলে আর ভুল হওয়ার সুযোগ নাই, যে লেটের পরে অবজেক্টিভ ফর্ম তারপরে নট বসবে, আর যদি নট আগে বসাইতে চাই তাহলে এখানে একটা নাম টাম কিছু থাকবে আর কি। এটাই জানি, পরবর্তীতে অন্য কিছু থাকলে তখন আমরা আবার নতুন করে শিখে ফেলবো। আমরা আগে একটা বেস তৈরি করব আমাদের মধ্যখানে, তারপরে আমরা বিভিন্ন বইয়ের প্রবলেম সলভ করতে থাকবো, এবং আমাদের নিয়মের বাইরে যদি কোনো কিছুর উত্তর যায় তাহলে আমি এটা বুঝবো যে নিয়ম কোনো সময় ভুল হতে পারে, নিয়ম নিয়মই থাকে, ঠিক আছে? হয়তো পারে টাইপিং মিস্টেক হয়েছে, কোনো কিছু এর জায়গায় বি ওরা জায়গায় ফেলছে, বুঝতে পারছি? এখন এখন কি আবার মাথায় ঢুকছে না ঢুকে নেই? একই জিনিস স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এগুলো কিন্তু আমি সেই প্রথম দিন থেকেই পড়াইতে আসতেছি। তুমি না বুঝলেও আজকেও বুঝতে পারবা, আগামী 15 তারিখ পর্যন্ত বুঝতে পারবে। আমাকে একটু তোমরা দ্রুত রেসপন্স করবা, বুঝছো? আমারে বলে দিলে আমি আগাইতে থাকবো। আমি যেহেতু দেখতে পাই না ওপারে তোমরা কি করতেছো, সেহেতু আমি তোমাদেরকে এটা বলতেছি। জাস্ট আমাকে টুকুস করে বলবা, যে পারো না সে দ্রুত এসে বলবা যে ভাই পারি না, তাহলে আমি তাড়াতাড়ি শিখাবো। বসে থাকবা, আমি বলবো তারপর, তাইলে কিন্তু সমস্যা। বুঝা গেছে? এবার আসো, কি গেল? লেট গেল, তাই না? লেট গেল, লেট নট গেল। এখন আমরা পড়বো হচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এরকম কথা বলি না, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আর কি অলওয়েজ দিয়ে আর কিছু বলো তো, একটা কেউ উদাহরণ দাও তো। আর কেউ কিছু বলতে পারবা? Always respect others. বুঝিনি। Always play games. অলওয়েজ প্লে গেম। নাও হইছে। Always respect others. অলওয়েজ প্লে গেম, এটা যদি দাও রে ভাই। আচ্ছা, তো এই যে অলওয়েজ, এটা দেখেই সর্বদা কি বলতেছে তুমি দেখলা যে ভাই আপনি তো বললেন যে ভার্ব আগে থাকবে, কিন্তু এখানে তো অলওয়েজ আছে, এটা তো ভার্ব হলো না। তো তোমাকে একটু মিলাইতে হবে, যে আচ্ছা তাহলে ভার্ব হলো না, তুমি এখন অর্থগতভাবে মিলাও, যে সব সময় সত্য কথা বলবে, এটা কি বুঝাইছে? উপদেশ অথবা আদেশ করছে, তাহলে এটা ইম্পারেটিভে ঘুরে ফিরে ওখানে তোমার চলে যেতেই হবে। তাহলে এখানে তাহলে কি গণ হিসেবে লেট বসে, তারপরে রেগুলারিটি বা দা ট্রুথ, এই অংশটুকু অবজেক্টটুকু এখানে বসবে সাবজেক্ট হিসেবে, তারপরে বি বসে, তারপরে মেইনটেইন অথবা ভি3 বসে, তারপরে অলওয়েজটা বসাই দিবা। তুমি যেহেতু এখন এইচএসসি পরীক্ষার্থী না, সেহেতু তোমাকে এটা বসাইলে হবে, না বসাইলে হবে, অপশনে যদি থাকে তাহলে বসাবো। এখন তোমাদের ওই যে একটা আনকমন কোশ্চেন থাকে, ভাইয়া একটাতে যদি অলওয়েজ থাকে আর একটা যদি অলওয়েজ থাকে না, তাহলে কি করব? ঠিক আছে, আসলেই থাকবে না, অলওয়েজ থাকলে অলওয়েজ থাকবে, আর না হলে থাকবে না। ঠিক আছে, একসাথে তুমি দুইটা বসায় রাখবেন। তাহলে এরকম করে তো আমি 100টা কোশ্চেনই এরকম প্যাচ খাওয়াই দিতে পারি, 100টা কোশ্চেনই তো আমি এরকম দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিতে পারি, পারি কিনা? কিন্তু তুমি বসে থাকবা ওই জন্য, আর তোমার বন্ধু চলে যাবে অন্যদিকে। অ্যাডমিশনের মাঠ খুব কঠিন নাকি খুব সহজ, একটু বলো তো আমাকে। খুব কঠিন লাগে না খুব সহজ লাগে? অ্যাডমিশনের মাঠে এখনো ঢুকছো তোমরা না ঢুকো নাই? ঢুকছি ভাই, ঢুকে গেছো? ঢুকিনি। ফার্স্ট টাইমে তো পরীক্ষা দিলাম। আচ্ছা, এরকম যদি হয়, আগেই যদি লেট মি থাকে বা লেট আস থাকে, তারপরে লেট মি ফিনিশ, এরকম বলে না, লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, আমাকে কাজটা শেষ করতে দাও। তারপরে লেট মি স্পিক, হ্যাঁ, লেট মি স্পিক দ্য ট্রুথ, আমাকে সত্যটা বলতে দাও, এরকম যদি থেকে যায়, তো এইখানে দেখতে হবে ভাইয়া এটা অ্যাক্টিভ না প্যাসিভ। এটা অ্যাক্টিভ না প্যাসিভ, তুমি অর্থ করেও বুঝতে পারো, আবার বাক্যটার দিকে তাকালেও বুঝতে পারো যে ভাইয়া সেন্টেন্সটা কি দেওয়া আছে। যে ভাই এখানে আমার প্যাসিভে বি থাকতো, তারপরে ভি3 ফর্মটা থাকতো, জি ভাই। ঠিক আছে, কিন্তু এইখানে আমার বিও নাই, ভি3 ফর্মও নাই, একেবারে ভি1 ফর্মে আছে, তাহলে এটা অ্যাক্টিভ। এখন প্যাসিভ করতে গেলে অলওয়েজ এইটাই বসে। অলওয়েজ কি বসে? লেট। তাহলে এখন আমি কি আবার এখানে আমাকে কাজটা করতে দাও,
মানে লেট মি আছে, লেট আস, আমাদের সত্যটা বলতে দাও। তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে আমি, এখানে আমরা, তাই কি না? জি ভাইয়া। জি ভাইয়া। সাবজেক্টটা হচ্ছে আমি আর আমরা। তো এটা চলে যাবে কোথায়? অবজেক্টগুলো সামনে আসবে, দা ওয়ার্ক, দা ট্রুথ, এই কথাগুলো Let সামনে the আসবে, work লেট দা ওয়ার্ক, আর এখানে inspire. সামনে আসবে লেট দা ট্রুথ। ঠিক আছে, এরকম আসবে। তারপরে কি বসে? তারপরে বি বসে, গণ বি। তারপরে এখানে ফিনিশড দেখা যাবে কিনা, আচ্ছা ফিনিশড মানে V3, আর এখানেও স্পিক জায়গায়, তাহলে স্পিকটা কি হলো দেখো তো একটু, এইখানে এইদিকে এবারে লেখা শুরু করব। হ্যাঁ, তাহলে কষ্ট হবে না। স্পিক, স্পোকেন, তাহলে এটা স্ট্রং না উইক বলো স্ট্রং। স্ট্রং ভার্ব। ভাই? এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা তিন রকম। এটা কষ্ট হবে তাই এটা স্ট্রং। আবারও বুঝাইলাম। তারপরে এখন কি? বি স্পোকেন, বি ফিনিশড, তারপর কি হবে? ফর মি। এইখানে পরে যায় না বাবা, আমি এখনো কিন্তু একটা নিয়মও তোমাকে বাই বাদে শিখাই নাই। বাই বাই। ঠিক আছে, মানে নিজে থেকে নিজের চান্সটা হারায় না, নিজে থেকে নিজের চান্সটা হারায় না। যদি কপালে না থাকে আমি পরিশ্রম করছি তারপরে চান্স পাইনি, সেটার একটা দুঃখ ভুলা যায়। কিন্তু নিজের পায়ে নিজে কোড়াল মারলে তুমি কার দোষ দিবা বাবা? বাই পড়াইতেছি, বাই পড়েই থাকো। ঠিক আছে, তারপরে এই মিটা যায় কি হবে? আই হবে। বাইটা যায় কি উই হবে? বলো। অবজেক্ট। Us. আস হবে। এটা কি তোমার us. কাছে, তোমার কাছে কোনো কিছু মনে হয়? এই ধরনের পণ্ডিত যারা কারো মাথায় না আসে, বাই মি, ঠিক আছে, কেউ যাতে ভুল করে অন্য কিছু চিন্তা না করো, এটারই যে যাদের আর কি মাইক্রোফোন অফ করলে মানে অন করলে সমস্যা নাই, যারা বাসায় আছে একটু ফাঁকা স্পেসে থাকো তারা অন করিও। আর যাদের একটু প্রবলেম আছে কিন্তু তোমরা বুঝো না অনেক কিছু, তারা একটু বুঝে শুনে বাইরে গিয়ে একটা স্পেস মেইনটেইন করে অন করবা, বুঝছো? নাহলে ক্লাসের পরিবেশটা নষ্ট হবে। তাহলে আমরা প্রথমে ডু শিখলাম, তারপরে আমরা ডু নট শিখলাম, তারপরে আমরা কি শিখলাম? যে লেট দিয়েও থাকতে পারে। তারপরে তোমাদের কি নেভার দিয়ে এখনো শিখাইছি? না। না ভাইয়া। নেভার টেল এ লাই। পড়াশোনাটা এভাবে করতে হবে না। এটা কি ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এরকম ভাবে যদি নেভার থাকে তাহলে আমরা কি করি? এক নম্বরে এভার করি। এই জিনিসটাকে আমরা মাথায় নিই। এক নম্বরে নেভার থাকলে এভার বসে। ট্রান্সফরমেশনের কিসের নিয়ম ছিল? ইন্টারোগেটিভ থেকে। এনিথিং থাকলে, নাথিং থাকলে এনিথিং বসে। এরকম নিয়ম পড়ছো কি পড়ো নাই? জি ভাইয়া পড়ছি। ধরো সব নিয়ম আমি টাচ করতে পারতেছি না বা টাচ হচ্ছে না, কিছু নিয়ম থেকে যাচ্ছে, এই নিয়ম কিন্তু তোমাকে কাছে নিয়ে আসতে হবে। মোটামুটি তোমার, আমি চেষ্টা করতেছি কভার দেওয়ার জন্য, তারপরেও তো কোনো কিছু যদি বাদ থাকে সেটা তোমাকে করতে হবে বাবা। মোটামুটি আমি একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে যেগুলো যেগুলো টুকে টুকে খুঁজে বের করতাম, বা আমার কোনো প্রশ্ন থাকলে আমি কাউকে বলতে পারতাম না, এই জিনিসগুলো আমি পড়াইতেছি, তোমরা পড়তেছো। মনে করো তোমরাই টিচার, আমি স্টুডেন্ট, আমি পড়তেছি, আমি বুঝতেছি, না বুঝলে তোমাদের জিজ্ঞাসা করতেছি। আসো, তাহলে নেভার টেল এ লাই। এখন আমার জাতীয় কি বসবে? লেট। লেট। তারপর কি বসাবো? এটা এলাই। এলাই। নব হবে। আই, তারপরে বি ইভারকে তো বসাইতে হবে, ইভারকে তো বসাইতে হবে। বি টোল্ড। টোল্ড। হ্যাঁ। নট হবে না ভাইয়া? তাহলে নেভার মানে কি? না আছে, তার মানে এটার ভিতরের মধ্যে কি আছে? ডু নট আছে। আর না, ডু নট হ্যাঁ। থাকলে কি হবে? লেট নট বসবে। বুঝতে পারছি? তাহলে কি করলাম? কোথায় ভুলটা আমাদের ছিল? নেভার থাকলে ইভার করতে হবে, এটা আমি বুঝলাম। নেভার মানে ডু নট ছিল, তাহলে নেভার মানে লেট নট। এখন এইটাই যদি ঘুরে এইভাবে চলে যায়, এই দিকে চলে আসে যে ভাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ পারি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ পারি না, ঘুরে যদি লেট নট এই জিনিসটা আসে, তাহলে লেট নট থাকলে আমি এটা জানি ডু নট। ঠিক আছে, তারপরে টোল্ড আছে, তার মানে টেল, তারপরে এলাই, ডু নট টেল এলাই, এটুকু আমি জানি। বুঝা গেছে? এটুকু আমি বসাই দিব। এটা কখন ঠিক হতো? যদি ইভারটা না থাকে। আবার বলি, লেট নট এলাই বি টোল্ড, এরকম থাকলে লেট নটের জায়গায় ডোন্ট, তারপরে আমরা এই টোল্ডের জায়গায় টেল করব, তারপর এলাই বসে। যখন ইভারটা চলে আসছে তখন আবার মনে রাখতে হবে যেখানে আর ডোন্ট বসবো না, এটা ইভারের কারণে, ইভার বড় ভাই,
এই নেভার চলে আসবে। বুঝতে পারছি হিসাবটা? জি ভাইয়া। মানে তোমরা মোটামুটি পারোই, কিন্তু একটু জায়গায় যে কনফিউশন করে নাম্বারটা মাইনাস খেয়ে চলে আসে। এগুলা ভয়েস ন্যারেশন এগুলাতে নাম্বার দেওয়াই যাবে না। আমি তোমাদের কি বলছি, তোমরা সিনোনিম অ্যান্টোনিমে নাম্বার দিয়ে আসো, কিন্তু এগুলাতে নাম্বার দেওয়া যাবে না। তারপর এরকম গেল, বুঝা গেছে গেছে কিনা? জি ভাইয়া। এখন আরো কিছু এক্সট্রা নিয়ম আছে। ধরো আমি যদি বলি যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে, তুমি তখন এই কি করতে পারো যে লেট দিয়ে কাজ করতে পারো, ঠিক আছে, যে লেট দিব, তারপরে এটা দিব, তারপরে বি গিভেন বাই মি এরকম করব, তাই কি না? তোমার যে নরমাল নিয়ম সেই অনুযায়ী তুমি এটা চিন্তা করতেই পারো। একটা ক্লাস বুঝি নাই তোমার কথা। You are requested to give me a class. আরে বাবা রে। আচ্ছা 6-7 এর যে রুল, যদি তুমি এখন 6-7 এর স্টুডেন্ট হতা, আমি তোমাকে এটা বুঝাতাম, তুমি সহজে এটা করে দিতা। এখন তুমি কি ক্যান্ডিডেট? অ্যাডমিশন ক্যান্ডিডেট। অ্যাডমিশন। তারপরে মেডিকেল ফার্স্ট ইয়ারে উঠবা, মেডিকেলের জীবনে মানে তোমার মানে একবারে চিপে চিপে তোমাকে কি বলবো যে পেরিস্টালসিস, বুঝো, পেরিস্টালসিস করে করে তোমাকে গুতিয়ে গুতিয়ে তোমাকে সামনে নিয়ে যাওয়া। 5 বছর পড়াশোনা করবা, পোস্ট গ্রাজুয়েশনে যায় আবার কুত্তার মতো পড়াশোনা করো, আবার তোমার খাটনি করো, আবার ওখানে যে কিছু করতে না পারলে রুগীতে আসবে না, চেম্বারে নানা রকমের ঝামেলা, আবার রুগী কিছু হইলে অনেক সমস্যা হবে। মানে তুমি সুখের জন্য যে জীবন চাচ্ছ বা সুখের জন্য যে 20টা বছর কাটালা, সুখ আর পেলে না, খালি খেটেই গেলে খেটেই গেলে। আজকে 5,000 কামাইলে কালকে 10,000 চিন্তা, আজকে এ প্লাস পেলে সেই এ প্লাসটা ধরে রাখার চিন্তা, এটা কন্টিনিউয়াস আছে। সব থেকে জীবনের শান্তি কোথায় বুঝতে পারছে? তো এখানে চলে আস, লেট এই জিনিসটা হচ্ছে বাচ্চা কালের পড়াশোনা। অ্যাডমিশনে উঠে সেটা একটু কি বলছে, অর্ডার করছে, ধরো যে আমাকে এক গ্লাস পানি দাও, তাহলে ইউ আর অর্ডার। অথবা কেউ বলছে না ভাই আমি অর্ডার করি নাই, মা গো আমার এক গ্লাস পানি দাও গো, আমি খুব অসহায়, তখন তুমি ইউ আর রিকোয়েস্টেড। এখন ভাইয়া তোমাদের মনে একটা আজগুবি প্রশ্ন, ভাইয়া এই অপশনে যদি এটা থাকে, বি অপশনে যদি এটা থাকে, তো কোশ্চেন কি মানুষ বানায় নাকি গাধা বানায়? মানুষ। মানুষ। তাহলে কি করবা? মানুষ বানাইলে ইউ আর অর্ডার টু বা ইউ আর রিকোয়েস্টেড টু, এই কথাটা মাথায় রাখবা। টু এর পরে কি গিভ হবে নাকি গ্যাব হবে? এরকম যদি অপশন দেই গিভ, গ্যাব, গিভেন, গিভ হবে। তাহলে 2 প্লাস ভার্ব 1, তাহলে এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? নন ফাইনাইট। ইনফিনিটিভ এটা সবাই জানে, তুমি জানবা এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট। নন ফাইনাইট। বুঝতে পারছি? জি ভাইয়া। ওই ছেলেটা কই, সাইফুল্লাহ না কে ছিল জানি, ইউ আর অর্ডার টু গিভ, তারপরে বাকি অংশ বুঝবে, ঠিক আছে? আছো? জি ভাইয়া। আচ্ছা থাকো ভাই, একটু কষ্ট করে শিখো। তাহলে ইউ আর অর্ডার টু বসবে বা রিকোয়েস্টেড টু, একটা বসবে ভাই, দুইটা অপশন আসবে না বাবা। যদি আইসাই যায় তাহলে মোটামুটি তুমি যদি শিওরই থাকো একবারে বেসিক ক্লিয়ার, তাহলে দুটাই লাগাবা, তাহলে একটা জায়গায় চলে আসবা, বুঝছো? যদি দুইটা তুমি চিন্তা করতেছো কিন্তু না হয়, তখন কি করবা? একেবারে যদি তোমার কনফিডেন্স ভালো থাকে, ইউ আর রিকোয়েস্টেড টু হয়। ও কিছু বললো, কিছু বললো, তোমরা কিছু শুনছো ওর কথা? থাকলে ইউ আর রিকোয়েস্ট টু হয় না, আর এমনি তো ইউ আর অর্ডার, মানে অর্ডার করলে ইউ আর অর্ডার, আর এমনি তো প্লিজ থাকলে তো ইউ আর রিকোয়েস্টেড হয়। এখানে তো প্লিজ ছিল না, তাহলে তো ইউ আর অর্ডারই হবে। ও আচ্ছা আচ্ছা, প্লিজ দেওয়া থাকবে বাবা, বুঝছো? এটা প্লিজ গিভ মি, এই কথাটা কোনোদিন তো প্লিজ ছাড়া বসেনি, ঠিক আছে? ও কিন্তু ভালো একটা পয়েন্ট বলছে, থ্যাংক ইউ। হ্যাঁ, যে যদি আসলে প্লিজ থাকে তাহলে এটা আমি রিকোয়েস্ট করলাম, না হলে রিকোয়েস্ট করা না। ভালো একটা পয়েন্ট, হ্যাঁ তোমার একটা লজিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা ভাই, ওয়েলকাম। ওয়েলকাম আমরা কইতে জানি না, আমাদের কেউ থ্যাংক ইউ দেয় না, আমরা ওয়েলকাম কইতে জানি না। আচ্ছা এবার আসো আমরা ইম্পারেটিভ শেষ করে একটু ইন্টারোগেটিভের দিকে যাই। আমাদের হাতে কত সময় আছে আমরা একটু দেখে নেই, 3:01 বাজে। আচ্ছা মোটামুটি সময় আছে, ইন্টারোগেটিভে যাই।
ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্ন। প্রথম কথাই প্রশ্ন। প্রশ্নের মধ্যে কয় প্রকার আছে? দুই প্রকার। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ডের মধ্যে দুইটা কথা থাকে। ধরো মনে করো একবার হু কথাটা, আর একবার হু বসে হু আর ইউ। এরকম একটা প্রশ্ন বসে না, যে হু আর ইউ প্রশ্নবোধক, আর একটা বসে ইট ইজ হি, যে আমার কলমটা চুরি করছিল, এরকম কথা বসে না? তাহলে এই হু এর পরে কি প্রশ্নবোধক বসে না বসে না সেটা বলো। বসে না। বসে না। যদি না বসে, একটাতে বসে বললাম, একটাতে বসে না, তাহলে হু আর ইউ এটাতে প্রশ্নবোধক বসলো, আর ইট ইজ হি তারপরে হু দিয়ে সে যে কর্মটা করছে সেটা, এই প্রশ্নবোধক বসলো। তাহলে প্রশ্নবোধক বসে না বললাম, তাহলে প্রশ্নবোধক যদি না বসে, একটাতে বসলো একটাতে বসলো না, তাহলে এই হুটা WH ওয়ার্ডের মধ্যে আর এই হুটা WH ওয়ার্ডের মধ্যে পড়লো কি পড়লো না সেটা বলো। পড়লো না। দ্বিতীয়টা যদি নাই পড়ে, যদি নাই পড়ো, যদি মনে করো যে এই হুটাও WH ওয়ার্ডের মধ্যে পড়লো না, তাহলে এটার নতুন নামটা কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। তাহলে WH ওয়ার্ডটা সব সময় প্রশ্নবোধক নাও হতে পারে। এই বেসিকটা তোমার থাকা লাগবে। তুমি আসলে বিশ্বাস করো, তুমি যদি চান্স না পাও, তাও তোমার চান্স পাওয়ার যোগ্যতা ছিল, কিন্তু ওই সময়ে মাথাটা কাজ করে না। ওই সময় তুমি বেশি চিন্তা করে ফেলবা। প্রত্যেকটা মানুষের চান্স পাওয়ার দক্ষতা এবং ক্ষমতা থাকার কথা, কিন্তু তারা ওইখানে যে অবস্থা খারাপ করে দেয়। তারপরও প্রিপারেশন কম বেশি সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু প্রিপারেশন থাকার পরও মনে করো 10,000 স্টুডেন্টের প্রিপারেশন ভালো ছিল, তারপর 10,000 জন কেন চান্স পেল? এই কারণে চান্স পেল। এবং কি কারণে চান্স পায় সেটা সবাই জানে। কি কারণে চান্স পায় না সেটা আমি বলে দিলাম। এটা কি তোমাদের নেগেটিভিটি হলো না পজিটিভিটি হলো? আমি এটা বুঝলাম না। এটা কি তোমাদের ভালো হলো নাকি বলবো যে কেমনে চান্স পেতে হয় সেটা বলি থাক। পজিটিভিটি হয়। আমি কি তোমাদের কিভাবে চান্স পেতে হয় সেই জিনিসটা দেখাচ্ছি, নাকি চান্স কিভাবে পায় না সেটা দেখাচ্ছি? কোনটা দেখাচ্ছি? পায় না কিভাবে, কি ভুলের কারণে পায় না, এগুলো দেখাচ্ছেন। এটা কি তোমাদের জন্য উপকার, নাকি ভাই কিভাবে চান্স পায় সেটা জানলেই হয়েছে? এটা অনেক বেশি উপকার। এটা উপকার বেশি। কি কি ভুল করি যারা সেটা। ফার্স্ট টাইমার তারা বলবে ভাইয়া কিভাবে চান্স পাবো, আর যারা সেকেন্ড টাইমার তারা বলবে কিভাবে চান্স পাবো না সেটা শেখা। মানে আমি কি কাজ করছিলাম? আমি যে কাজটা করছিলাম, একটা অধ্যায় থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে না এটা আমি বের করব, বাকিগুলো আমার আসে। কি কি আসে এটা সবাই জানে, সবার আছে প্রশ্ন ব্যাংক আছে, সেখান থেকে আমি বের করছি যে কি কি আসে না। তাহলে আমি বুঝতে পারবো এগুলো আমার মাথার মধ্যে নেওয়ার দরকার নেই, কম ইম্পর্টেন্ট। আস্তে আস্তে শিখবা, এখনো ক্লাস বাকি আছে, আস্তে আস্তে শিখবা। তাহলে এইখানে ভাই আমরা নরমালি কি লিখছিলাম? হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভাবের সাথে এস বা ইয়েস। তো এইখানে হি প্লেজ ফুটবল, এটাকে যদি আমরা কি করব নরমাল ইন্টারোগেটিভ, নরমাল ইন্টারোগেটিভ, নট ট্রান্সফরমেশন, নরমাল। জাস্ট এখানে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসবো। ডাজ হি প্লে ফুটবল, এইরকম। এখান থেকে আমি নরমালি চিন্তা করি বাবা, যে ডাজ হি প্লে ফুটবল, এটাকে তোমাদের বইয়ে আবার কি করছে, এখান থেকে এটা ভাঙাইছে, ভাঙায় এটা নিয়ে আসছে, আবার এখান থেকে কি করছে, এটা প্যাসিভ করছে ফুটবল। তারপরে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব, তাহলে ফুটবল ইজ, তারপরে প্লেড, তারপরে বাই, তারপরে হিম, তারপরে এখান থেকে আবার ইজটাকে সামনে নিয়ে আসছে, তারপরে ইজ ফুটবল, তারপরে প্রশ্নবোধক। এরকম 4টে স্টেপে করা হয় কিনা? জি ভাইয়া। এটা হচ্ছে ক্লাস 6, 7, 8, 9, 10 আন্ডার ম্যাট্রিক পড়াশোনা। এই পড়াশোনাটা যার মাথায় আছে, যার নাই সেটা তৈরি করতে হবে, যার আছে সে আর এতগুলা লিখবে না। সে চিন্তা করবে ডাজ আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমি কি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব, তাহলে এখান থেকে আমি কি নিয়ে আসতেছি, ফুটবলটাকে নিয়ে আসতেছি, তাহলে সে আগে ফুটবলটাই লিখবে। তাহলে ফুটবলের এখানে কি বসবে? ইজ বসবে না এম বসবে না আর বসবে? অবশ্যই ইজ বসবে। কেন এটা আগে লিখলাম? তার কারণ হলো এটার উপর আমার এটা নির্ভর করে, এই ফুটবলের উপর আমার এমিজার নির্ভর করতেছে, না হলে আমি ডাজের জায়গায় কি বসাতাম? এমিজারই বসাইতাম, যে কোনো একটা। এখন কোনটা বসাবো এর উপর নির্ভর করে, তাহলে আমরা ফুটবলের উপর ইজ বসালাম, ইজ ফুটবল। তারপরে আমার কি কাজ করব?
যেহেতু ফুটবল ইজ বসে গেছে তারপরে প্লেড বাই হিম। যদি না বুঝো কোনো সমস্যা নেই, ভাইয়া বুঝি নেই। ভাইয়া বুঝি নেই ভাইয়া। ভাইয়া বুঝি নেই। বুইং দিব না, বুইং জিনিসটা পপুলার একটা জিনিস, ডুইংটাতেই থাকে। মনে করো এটা বুঝি নাই ভাইয়া, মাথার উপর দিয়ে গেছে, প্রশ্নবোধক মাথার উপর দিয়ে গেছে। এটাকে সাজাই, খুব মনোযোগ দিয়ে দেখো, এটাকে সাজাই। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক করলাম, এটাকে প্যাসিভ করি, দ্য ওয়ার্কটাকে সামনে আনি, তারপরে কি হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স আছে, এই কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি একটা নতুন পাই, বি প্লাস আইএনজি, এই তিনটা পাই। তাহলে অ্যামিজারের মধ্যে কোনটা বসবে, দা ওয়ার্ক ইজ বসবে, is being বিং বসলো। যে যেভাবে পারো আর কি, কেউ ভাবে সেটা আইএনজি মনে রাখতে পারো, কেউ মনে রাখতে পারো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা ইজ বিং বসাবো, বা এম বিং, আর বিং, এরকম বিং। তারপরে এই বিং এর পর কি করব, বাই আই হবে না মি হবে, মি হবে। এখন আমি যদি অপশনে আই লিখি তাহলে তুমি এখান থেকে 20 জনের মধ্যে দেখবা 5 জন হলো আই দেখা, মানে ওই সময় সে জানে কিন্তু তার মাথায় বি না আই হওয়ারই কথা। ঠিক আছে, তো এইরকম যে জিনিসটা হলো, এটাকে এখন আবার আমি, যেহেতু ছিল এটা কি ইন্টারোগেটিভ, তাহলে আমারও বানাইতে হবে প্যাসিভে ইন্টারোগেটিভ। তাহলে কি করব, দা ওয়ার্ক ইজ বিন ডান বাই মি, তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে ইজ থেকে সামনে, ইজ দা ওয়ার্ক ডান বাই মি, তারপরে প্রশ্নবোধক থাকবে। আমি হলো অপশনে কি করব, হবে না, আচ্ছা বিং ছিল, ঠিক আছে। তো এখন আমার কথাটা একটু বোঝার ট্রাই করো যে ভাই এইরকম যদি জিনিসটা থাকে তাহলে আমি কোথায় গেলাম, ওই ছোটবেলাকার নিয়মে গেলাম যে ভাই প্রথমে এটাকে সাজাই, এটাকে প্যাসিভ করি, তারপরে এই জিনিসটা এখানে নিয়ে আসি। কিন্তু আমি যখন বড় হয়ে গেলাম আমি চিন্তা করলাম যে এটা ইন্টারোগেটিভে করতে বলছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমি এটাকে যখন প্যাসিভ করব তখন আমি দা ওয়ার্কটাকে সামনে নিয়ে আসবো, তারপরে কি ইজ করব, তারপরে কি বিং করব, তাহলে ইজ আর বিং কথাটা আসে, তাহলে এখানে যদি এম আগে আসছে তাই আমার এখানে ইজ আগে আসতে হবে, তারপরে দা ওয়ার্ক থাকলো, বাকি অংশ যেটা আছে সেটা বসে গেল। এটা যদি প্রবলেম হয় তাহলে 4 ধাপই তুমি করবা, আর যদি প্রবলেম না হয় 1 ধাপেই হবে। এখন 1 ধাপে করতে পারো এরকম স্টুডেন্ট আছে নাকি 4 ধাপে সবাই করে, কোনটা বলো? ভাই এক ধাপে পারি। কিভাবে করতে পারবো ইনশাআল্লাহ। কখনো 4 ধাপে করি নাই। 4 ধাপে করো, 4 ধাপে করছো এরকম কেউ আছে? 4 ধাপই করি ভাই আমি, কোনো সমস্যা নেই। পরীক্ষার হলে কয় ধাপে করতেছে এটা কেউ দেখতে চায়, কোন গুড়গুড়িটা পূরণ বা কোন গল্লাটা ভরাট, কোন বাংলায় বলে কোন বৃত্ত ভরাট করতেছে। আচ্ছা গোল্লা ভরাট এটা শুনতে হাসি লাগে, তারপরে কি গুড়গুড়ি ভরাট এটা শুনলে হাসি লাগে, তো বৃত্ত আবার ভরাট কেমনে হয়? তাহলে বৃত্ত পূরণ করো। এখানে আসো, যারা বাই আই বলতেছে এরকম মনে হচ্ছে কি কারো মনে হচ্ছে নাকি বলবো না, কারো মনে হচ্ছে যে আই কেন বসাচ্ছি না, কারো কি পেট খুলে উঠছে কেন আই বসাচ্ছি না এটা জানার জন্য? যদি মনে হয় তাহলে বলবো, না হলে বাদ। ভাইয়া বলেন। সময় নিয়ে নিচ্ছ, সময় নিয়ে নিচ্ছ তো ভাই। ভাই এইটা নাকি প্রিপজিশনের উপর অবজেক্টিভ ফর্ম বসে সব সময়? এটা না না, অত কিছু চিন্তা করতে হবে না, এখানে চিন্তা করতে হবে যে হি প্লেজ ফুটবল, এটাই দেই, ঠিক আছে, হি প্লেজ ফুটবল, ঠিক আছে। তাহলে আমরা এটা কি করি, ফুটবল ইজ প্লেড বাই হি কেন দেই না, বাই হিম কেন দেই? এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম আসে। আচ্ছা তারপরে এইখানে আরেকটা লিখে দিই, আই রেসপেক্ট হিম,
তাহলে এটা কি করি, হি ইজ রেসপেক্টেড বাই মি, কেন বাই আই লিখি না? এই দুটাই কথা তো, বুঝা গেছে কিনা কথাটা, যে আমি প্রশ্ন যেটা বুঝাতে চাচ্ছি এই দুটাই তো। জি ভাইয়া। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমার আর কি মনের খেয়াল, যে আমি আসলে কেন এটা বসাই না, আমি এইভাবেই চিন্তা করতাম যে ভাই দেখো এইখানে হিম আছে, আমি যদি এই আইটাকে এখানে আই বসাতে চাই তাহলে কেন নয় আমি হিমটাকে এখানে হিম বসাবো? প্রথম পয়েন্ট, আইটাকে যদি আমার বদলাতে এত কষ্ট হয়, আইটাকে যদি আমি আই রাখতে চাই, তাহলে হিমটাকে কেন আমি হি করলাম বলো তো? হিম তো সাবজেক্ট না, হিম সেটা তো একটা object। হিম আর হিমের হচ্ছে সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম, মানে হ্যাঁ। হবে। এটাকে সাবজেক্ট হিসেবে বসালে এখানে কি বসবে? হি। সাবজেক্টিভ বসবে। তো অবজেক্টকে সাবজেক্ট বসালে সাবজেক্টিভ ফর্ম হয়, এই সাবজেক্টকে অবজেক্টে বসালে কেন অবজেক্টিভ ফর্ম হবে না? হিম তো অবজেক্ট রূপেই আছে ভাইয়া। বুঝায়নি, বোঝা যায়? বুঝছি ভাই, বুঝছি বুঝতে পারি। বুঝছি ভাই। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ বুঝেছি। এই অবজেক্ট, এখানে আই রেসপেক্ট হিম, হিমটা অবজেক্ট আর এখানে আইটা হচ্ছে সাবজেক্ট। তোমরা আমরা কি চাইতেছি, এই হিমটা হি থাকুক কিন্তু বাইরের পরে আই বসাই। তো ভাই আইটা আমি আই রাখতে চাই, মি রাখতে চাই না, তাহলে আমি এই হিমটা হিম কেন রাখি, মানে হি কেন রাখি, হিম কেন রাখি? এর মূল কথা হলো যে প্লেসের কারণে। এখন মনে করো বলিউডের সালমান খানরে সবাই চিনি, কিন্তু হলিউডে যে সালমান খানের নাম পাবো? না। বলিউডে সবাই তাকে ভাই নামে চিনে, ভাইজান নামে চিনে। সালমান খান কি হলিউডে যে দাম আছে? না। আমরা এম এস ধোনি মুভিটাতে দেখি যে এম এস ধোনিকে সবাই চিনে, কিন্তু ওই যে রিসেপশনিস্ট ছিল বা যে ওই মহিলাটা ছিল, সেই মহিলাটা তারে চিনেই না, তারে জানেই না, তারে দেখে অবাক হওয়ার কিছু নাই। তাহলে এরকমই বিষয়টা এখানেও ঘটছে, যে ভাই তুমি এখানে খুব নেতা, এখানে তুমি সাবজেক্ট হিসেবে বসছো, তোমার এখানে পজিশন আমি দিছি, সেখানে তুমি এটা করতে পারছো। তোমাকে যখন অবজেক্ট হিসেবে দিছি, তুমি আর ওই ভাব নিয়ে থাকলে হবে না, তোমাকে অবজেক্টিভ ফর্মে নিয়ে যেতে হবে। আই এর অবজেক্টিভ ফর্ম মি। ক্লিয়ার নাকি এখনো ঝামেলা? জি ভাইয়া ক্লিয়ার। খুবই সুন্দর একটা রুল শিখালাম। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখন আসুন, এখন আমরা মাথা টাথা সব ক্লিয়ার করো দেখি। 3:30 বেজে গেল নাকি, আমার আবার টেনশন হচ্ছে। আচ্ছা 3:14 বাজে। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে ঝামেলার নিয়ম। কি ঝামেলা? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? এখানে কি হলো তাহলে? এটা ভার্ব, এখানে ইউর নেম, তোমার নাম কি, হোয়াট। এটাকে যদি আমি প্যাসিভ করতে যাই, আবার যদি হোয়াটই বসাই, তাহলে কি করব? এটাকে তোমাদের মতামত দাও তো। এটাকে আমরা কি করতে পারি? The speaker asked to second. এখানে আরেকটু সহজ করে বলি, এটা প্রথমে কঠিন হয়ে গেছে না, এটা দেই। আচ্ছা আগে এটা এখানে আসো। ফরমেটিভ করে নেব তারপরে আচ্ছা, অত কষ্ট করতে হবে না। হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে হোয়াট এখানে ইজ ওয়ান্টেড বাই ইউ। এটা খুব কষ্ট হয়ে গেছে না, এটা একটু ব্যতিক্রমে চলে গেছে, সরি। আমি এখানে আগে দেখাই, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? খুব ঝগড়া করতেছে, খুব ঝগড়া করতেছে দুজনের মধ্যে। তোমরা আচ্ছা তুমি কি, আমার এত কিছু তোমার আমি দিলাম, তাও তোমার শান্তি হয় না, তুমি কি চাও? এরকম রাগ করে যখন তুমি বলতেছো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তখন একটা রাগের মধ্যে একটা ভাব আছে, ঠিক আছে? আমরা সবসময় ঝগড়ার মুডে আছি মনে করি, অ্যাডমিশন যোদ্ধারা একবারে সবসময় অ্যাটেন্টিভ। তাহলে এই সাবজেক্টটাই, এটাই সাবজেক্ট রূপে আছে না? তাহলে এই ইন্টারোগেটিভে খুব ঝাড়ি মেরে কথাটা বলতেছে, মাথায় রাখতে হবে যে আমার খুব টার্গেট করে শক্তিশালী কথাটা এই WH কোশ্চেনই বসে যায়। হোয়াট থাকলে হোয়াটই বসে। হোয়াট হচ্ছে সাবজেক্ট, তাহলে বলো সাবজেক্টের পরে ভার্ব কি হবে? এখানে ডু আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব পাবো। তাহলে হোয়াট ইজ, তারপর এরপরে
অক্সিলারি ডান। ভার্বের পর V3 কারণ কি ডান আর হবে এই ডানটা কি আমার মেইন ভার্ব নাকি ওয়ানটা মেইন ভার্ব ওয়ান্টেড হবে। তাহলে ওয়ান্টেড তারপরে বাই তারপরে আমার কোনটা ইউটা বাকি আছে ইউটা আমার বসে যাবে ঠিক আছে তাহলে বুঝতে পারছি? তাহলে কোনো কাজ নাই। বুঝাও আরেকবার বলো ডু এর কোনো কাজ নেই তাই না ভাইয়া? এই দুটা কই থেকে পাইছি বাবা এই দুইটা পাইছি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব এর কারণে এখানে যদি না দেই এখানে ডু বাদ দাও এখানে ইজ নিয়ে আসো তারপরে ওয়ান্টিং বানাই দাও হবে ইজ বিং। ঠিক আছে এইরকম হয়ে গেল তাহলে ইজ বিং হয়ে গেল তাহলে তোমার আর ডু তুমি অত চিন্তা করলে না তাহলে দেখো ডু থেকে ডান চলে গেছো এটা যদি একটা অপশনে দেই তাহলে 20% স্টুডেন্ট ভুল করে ফেললো 20% স্টুডেন্ট শিখে গেল খুব ময়দান কঠিন কিন্তু মাথা যদি ঠান্ডা রাখতে পারো চান্স ইনশাআল্লাহ হবে তাহলে আমরা এখানে চলে গেলাম এইটা একটা অপশন দিলাম তাহলে প্রথমে আমি কি অপশন দিলাম একটু আমি সাজাই ফেলি যে আমি কোন অপশনটা দিব 1 নম্বরে এ নম্বরে অপশন দিলাম যে হোয়াট ইজ ডান দেয়া বাকি অংশ 2 নম্বরে দিলাম হোয়াট ইজ বিং 3 নম্বরে দিলাম হোয়াট ইজ ওয়ান্টেড 4 নম্বরে দিলাম হোয়াট ইজ ওয়ান্টেড দিয়ে বাকি অংশ লিখে একটা প্রশ্নবোধক একটাতে প্রশ্নবোধক দিলাম একটাতে দিলাম না উত্তর কোনটা কোশ্চেন মার্কটা আছে এইখানে একদল স্টুডেন্ট তো ভুল করে দিল ডান লিখে একদল স্টুডেন্ট শেষ বিং এটা হয়তো ভুল করবে না হ্যাঁ এটা হয়তো বাদ ধরো কিন্তু সিডি এর মধ্যে ধরো মনে করো 60% স্টুডেন্ট তারা দিল প্রশ্নবোধক আর এখানে দেখা যাবে যে 30% হলেও বা 20% হলেও স্টুডেন্ট এখানে ফুল স্টপটাই দিবে বলো হতে পারে কি পারে না তাহলে এই যে প্রশ্নবোধক একটা জিনিস আছে এটা তারা ভুলে যাবে উত্তর প্রশ্নবোধক যেটা আছে সেটাই হবে গেল একটা হোয়াট গেল এইভাবে এখন বলবা যে ভাইয়া কোনটা কোনটা সাবজেক্ট হবে নরমালি সবগুলোই যে রাইট ফর্ম ভার্ব বলতেছি WH কোশ্চেন থাকে যে WH ওয়ার্ড গুলা থাকে প্রত্যেকটাই কি বসে সাবজেক্ট হিসেবেই বসবে এতে কোনো সন্দেহ নাই খালি একটাতে প্যাচ খায় সেটা কোনটা বাই হোম হো এর পরিবর্তে বাই হোম বসে এই একটা জিনিসই খালি ঝামেলা করে এবং এই জিনিসটাই সব থেকে বেশিবার পরীক্ষা আসে তাহলে সহজ যে জিনিসটা ভুল হয় সেটাই বেশিবার আসে হয়ে গেল আর বাকি সব সাবজেক্ট হিসেবেই বসে নরমালি সাবজেক্ট হিসেবেই থাকে তাহলে এখানে কি করব হু দিয়ে কি করব হু উইল ফিনিশ দ্য ওয়ার্ক আরে বাবা সবকিছু মিলায় দাও হু আর ইউ দিলে তো এত সহজ হলো না এখানে আমার ভার্ব খোঁজা কঠিন না বাবা মানে যেটা দিয়ে আসে পরীক্ষায় তোমার আগে তোমার আমার আব্বা আম্মার আমল থেকে যে জিনিসগুলো আসে 30-35 বছর এগুলাই আসে তোমার ইংলিশের কোশ্চেন আসে বসে আছে তোমার এখন হু উইল ফিনিশ দ্য ওয়ার্ক এই প্রশ্নটা না দিয়ে তোমার বইয়ে যদি থাকে হু উইল ডু দ্য ওয়ার্ক এখন তুমি কি আমাকে বলবা যে ভাইয়া আমার তো কমন পড়লো না এটা কি তুমি বলতে পারবা না ভাইয়া তো তোমাকে তো আর কোশ্চেন ফাঁস করে কেউ দিবে না একটা জিনিস শিখাই দিবে তারপরে এটা হবে তাহলে ভাইয়া এখানে আসো কি হচ্ছে হু উইল ফিনিশ দ্য ওয়ার্ক হু মানে কে আর বাই হোম মানে কাকে বাই মানে দ্বারা এটা হচ্ছে কাকে তার মানে কাকে দ্বারা কাকে ধারা এই বাই কিন্তু একবার বসে গেছে ভাই তাহলে আমি এরপরে বাই বসাবো না কি বসাবো না বাই বসাবো বাই বসাবো তারপরে এখন আমি দেখব যে এটাকে আমার কি করা যায় এটাকে আমি সাবজেক্ট ধরবো নাকি সাবজেক্ট ধরবো না এটাকে আমি সাবজেক্ট ধরবো নাকি সাবজেক্ট ধরবো না কি করব হোম থেকে ধরি হোম থেকেই সাবজেক্ট ধরি যেহেতু নরমালি আমরা সাবজেক্ট ধরেই করি এখানে একটু ঝামেলা আছে তাহলে উইল আছে উইলই বসলো ঠিক আছে তারপরে দা ওয়ার্ক এটা সামনে নিয়ে আসবো মানে আমি একটু সাজাই মনে করো তুমি দিলা না তুমি ধরো মনে চাইতেছে না ভাই যে উইল বি তারপরে ডান
বাই দা ওয়ার্ক, এরকম একটা মানুষের মনে হতে পারে যে আমি এরকম দিব। ঠিক আছে, আমার কাছে কি মনে হতে পারে যে আমি এরকম দিব, দিয়ে প্রশ্নবোধক দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু লাইনটা কি হচ্ছে যে উইল দা ওয়ার্ক লাস্টে একেবারে বি ডান, দা ওয়ার্ক মধ্যখানে চলে আসলো। বাই এই কথাটা তো আমি বাই এখানে বসাই দিছি, আর বাইয়ের কোনো সুযোগ নাই, বাই অপশনটা বাদ। দা ওয়ার্ক এমনি কি বসাইতে পারবো? উইল বি ডান দা ওয়ার্ক এরকম বসানো যায় না। তাহলে উইল তারপরে দা ওয়ার্কটা নিয়ে আসতে হবে, তারপরে বি ডানটা নিয়ে আসতে হবে। এটা তুমি ভাইয়া একবার ধরো করলা, আমার সাথে বুঝলা যে হু থাকলে বাই হোম বসাবো, বাই যেহেতু বসে গেছে এদিকে আর বাই বসবে না, তাহলে আমার কি কাজটা করতে হবে? হোম থেকে সাবজেক্ট হিসেবে ধরে উইল তারপরে বি তারপরে কি করতে হবে, এরপরেই আমি ডান বসাতে পারতেছি না কেন? এই ওয়ার্কটা আমি কোথাও বসাতে পারবো না, এর তখন টান মেরে আনা এই যে উইলের পরে বসায় তারপরে বি তারপরে ডান। মনে করো একরকম লেট প্লাস অবজেক্ট তারপরে বি তারপরে V3 এইরকম ভাবে। ভাই এটা আপনি কিভাবে পারবেন? আপনি এখন আপনার যে কোনো বই আছে না, ওই বই থেকে হু দিয়ে 4-5টা বিগত বছরের প্রশ্ন করবেন, আপনার হুটা ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে এভাবে আমি 10টা করাও শান্তি পাবো না, যখনই আপনাকে আমি কি করাবো, প্রশ্নের পোস্টমর্টম করা শুরু করবো, তখনই আপনি বুঝতে পারবেন। আমার কথা কি বোঝা গেল? জি ভাইয়া। আপনি আজকে পড়লেন না, আবার আপনি চাইবেন যে আবার 2 মাস পর আবার পড়বো, আবার আপনি নতুন করে শিখবেন, কিন্তু দৈনন্দিন শিখতে হবে আপনাকে। আপনাকে এখান থেকেই আপনাকে পড়ে শেষ করতে হবে। আপনি ইংলিশ নিয়ে সারাদিন পড়ে থাকলে কি আপনার হবে? যদি এবার শর্ট সিলেবাসে পরীক্ষা হলে আপনাদের প্যারা কম, ঠিক আছে? সেকেন্ড টাইমারকে একেবারে একটা জিনিস বলে না যে নিঃশ্বাস নিয়ে কতক্ষণ ডুবে থাকা যায়, পানিতে কিভাবে নিঃশ্বাস নিয়ে মানে একবারে চুপ মেরে ডুবে থাকতে হবে, কতক্ষণ পারো ডুব দিয়ে, এইরকম ডুব দিয়ে থাকতে হবে সেকেন্ড টাইমারকে যদি চান্স পেতে চায়। আর ফার্স্ট টাইমারকে যারা শর্ট সিলেবাস হয়ে গেছে, চিল শান্তি, সে ধরা খাই যাবে। মানে এবার পড়ে গেছে একবারে খুব চাপে, যদি শর্ট সিলেবাসেই হয়ে যায়, কেননা লং সিলেবাস উঠ করে তোমার পরীক্ষার আগে দিলেই হলো না। দেখা যাক, এটা মনে হচ্ছে আর কি। তো কি হবে সেটা আমরা তো জানি না, আমাদের এডুকেশন সিস্টেমটা এমন ভাবে করে দেওয়া হয়েছে, আমি পরীক্ষা দেবো 3 মাস পর, কিন্তু আমি আমার সিলেবাসটাই জানি না, আমার সার্কুলারটাই দিতে দিতে এত লেট। ঠিক আছে না? তোমার তো ভার্সিটি ঠিকই দিয়ে দিছে, দেয়নি? তো এই জিনিসটা গেল ভাই। এখন আমরা পড়াশোনা, আমরা কগনেটটা পড়ে ফেলছি না, এবার আমরা কি পড়বো? কোয়াসি কি পড়বো? কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ। তো ভাই আমি আসলে এটা নিয়ে বেশি কিছু জানি না, আমি যেটা জানি এটা হচ্ছে ছদ্মবেশধারী। ছদ্মবেশধারী যেমন কি ইমিউনোগ্লোবিন বা ইমিউনোগ্লোবুলিন, আর আরেকটা হচ্ছে অ্যান্টিবডি। ঠিক আছে, এদের দুজনই স্ট্রাকচারালি সেম। ঠিক আছে, কিন্তু এদের যে ফাংশনালি তারা ডিফারেন্ট। এইরকম ভাবেই তুমি পাবা এনজাইম, কোএনজাইম, ঠিক আছে, তারপরে কোফ্যাক্টর, এই পড়াশোনাগুলা। তাই জিনিসগুলো খুবই রিলেটেবল। আমাদের মুখ দিয়ে খাবার খেলেই একেবারেই কি শরীর থেকে পুরুষ করে বের হয়ে যায় না, অনেক কষ্ট 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 করে জিনিসগুলা সিস্টেম করা আছে, কোথায় কি হবে, তোমার গ্যাস বেড়ে গেলে কি করবে না করবে, সবকিছু আল্লাহ তাআলা আমাকে একটা উপহার স্বরূপ দিছে। এই বডিটা সবকিছু সিস্টেম করে দিছে, হার্ট পাম্প করতে হয় না, তোমার যে শ্বাস প্রশ্বাস চলতেছে নিজেই বসে বসে অক্সিজেন ঢুকাইতে হয় না, অটোমেটিক তুমি কথা বলতেছো, চলতেছে, খাওয়া দাওয়া করতেছো, পেটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো সবাই রে। এখন আবারও আসি যে ভাই এটা কই থেকে গেছিলাম, যে ছদ্মবেশধারী মানে অ্যাক্টিভও আবার প্যাসিভও, অ্যাক্টিভও আবার প্যাসিভও। তাহলে স্ট্রাকচারালি কেমন, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? স্ট্রাকচারালি কেমন? দেখতে অ্যাক্টিভ। সেটা দেখতে অ্যাক্টিভ। এটার একটা উদাহরণ পড়ি, উদাহরণ পড়লে মুখস্থ হয়ে যাবে, উদাহরণ পড়লে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, উদাহরণ পড়ি কি, হানি টেস্ট সুইট। এখন হানি টেস্ট নাকি টেস্টেস? টেস্টেস। কিন্তু বলার সময় টেস্টি বলে ফেলি না। সুইট
তারপরে রাইস সেলস চিপ, ঠিক আছে? তো এইখানে এটা দেখে মনে হচ্ছে কি অ্যাক্টিভ, বোঝার সুযোগ নেই, এটা দেখেই মনে হচ্ছে আমার অ্যাক্টিভ, কিন্তু এর ফাংশনটা কি? এটা কাজ করে প্যাসিভের মতো, যে এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। কেমন? এখান থেকে আমি আরেকটু বুঝাই দিই। এই মাথা কি ধরতেছে না বুঝতেছে সব? বুঝতেছি ভাইয়া। যার মাথা ধরছে সে আগে জানাবা, আমার কথা হলো যে বুঝতেছে সে তো বলেই দিবা ভাই বুঝতেছি, তাহলে যে জানাবা না সে তো বুঝলো না, ভাই আমি বুঝি নাই। হানি ভাইয়া টেস্টেড রেকর্ডটা দিয়ে রাখেন, বারবার দেখবো। বুঝি নাই, বুঝি নাই বাবা, বলো। রেকর্ডটা দিয়ে রাখেন। না না, এখন তো ইউটিউবে এগুলো দিয়ে রাখে, আস্তে করে আমরা এটাকে চেঞ্জ করে নিব, ঠিক আছে? ইউটিউব থেকে জিনিসগুলো আলাদা করে প্রাইভেট করে দিব তোমাদের জন্য, ঠিক আছে? তো এখানে হানি টেস্টেস বা সেলস এই কথাগুলো থেকে আমি ধরো মনে করো এটা বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে বললাম যে মিষ্টি। চল, হ্যালো হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্ট 1 2 3 4 5, রেডিও রেডিও রেডিও। ক্লিয়ার। হানি রাইস সুইট চিপ, মধ্যের অংশটুকু বাদ, একেবারে ম্যাক্রোফেজ এসে খেয়ে ফেলছে, ফ্যাগোসাইটোসিস করতেছে, নিয়ে যাচ্ছে অ্যান্টিজেনটাকে, নিয়ে যাচ্ছে অ্যান্টিবডি তৈরি করতে হবে, এই জন্য নিয়ে যাচ্ছে। তো এই হানি রাইস এটার মধ্যে দেখো এই অংশটুকু যদি মুছে ফেলি, আমি যদি এমনি বলি মধু মিষ্টি, তারপরে চাল সস্তা, এরকম, ঠিক আছে? এটা ইজ এর মতো ব্যবহার করলো, হানি ইজ সুইট, রাইস ইজ চিপ, এরকম বোঝাচ্ছে, কিন্তু এটা আমার বাক্যটা পুরোটাই দিচ্ছি। এই জিনিসটাই কমপ্লিমেন্ট বোঝায়, যে তোমাকে দেখতে খুব সুন্দর লাগতেছে, ওটা বোঝায় যে তুমি সুন্দর, এইরকম জিনিসটা বোঝাচ্ছে। তো এটাকে আমরা কি করব ভাই? তোমাকে এটা বেসিক দিলাম, এটার কোনো দরকার নেই, জাস্ট নলেজটা যাতে গ্যাদার করতে পারো। তো এইখানে আমরা যেটা করি ওই একই কথাই করি, হানি ইজ সুইট, ওই প্যাটের ভিতর যে কথাটা ছিল সেটাই করি, হানি ইজ সুইট হোয়েন, কি করবো যখন এটা আপনি টেস্টেড। তো ভাই এখানে বলতো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হানি সুইট প্রিন্সিপাল সুইট প্রিন্সিপাল ক্লাস। When it is tested, it is subordinate. বোঝা যায়? এখন কি বোঝা যায়, ধরা যায়? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তুমি বুঝবা না মানে তুমি আর কত কিছু পড়াইলে বুঝবা না, এটা আমি খালি দেখতে চাই যে তোমাকে আর কিভাবে না বোঝা যায়। আচ্ছা, এটা গেল। এরপর আমরা পড়াশোনা করি। একটা গ্রামের ভাষায় একটা বাড়িকে বাড়ি বলে, আর শহরের ভাষায় সেটাকে কি বলে? বিল্ডিং। বিল্ডিং। গ্রামে যে কুড়ি ঘরে থেকে ওই জায়গাটাকে আমরা বললাম বিল্ডিং, তাহলে এই হাউসটাই শহরে যে বিল্ডিং, তাহলে দ্য হাউস ইজ বিল্ডিং, হাউসটাই গ্রামের থেকে শহরে যে বিল্ডিং হয়েছে। তাহলে তখন আমি কি করব, ওই বিল্ডিংটাই আমার এখানে তখন এখানে যেহেতু ভার্ব কি নিছি, অক্সিলারি ভার্ব কি নিছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস নিছি, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস নিছি, তাহলে এটা আমাকে ভার্ব সাথে আইএনজি, এটা মাথায় রাখতে হবে বাবা। আমাকে তো অ্যাক্টিভ প্যাসিভ করতে হবে, আমার তো ওই বুঝে লাভ নাই, আমাকে অ্যাক্টিভ প্যাসিভ করতে হবে। তখন আমাকে মনে রাখতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এটা হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। তাহলে কি এখানে আমার তো অবজেক্ট আমি পাইতেছি না, তখন আমাকে দা হাউস ইজ বিং, এই বিল্ডিং এর এটাকে আমি কি করব, আর আরেকটা অপশনে আমি এইভাবে দিয়ে দিব, হ্যাঁ এটা অপশন দিয়ে দেবো। এটা কিছু মানুষ, দুইটা মানুষ লাগাইলে দুইজনের কি হয়ে গেল, 1.25 মাইনাস হয়ে গেল। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এবার চলো আমি একবার সত্য কথা বলি, একটা সত্য কথা বলি, চিরন্তন সত্য না আমার, যে ভাই টু অ্যাক্ট উইথ এই জিনিসগুলা বাইয়ের পরিবর্তে বসবে কখন? এটা নরমালি বলা চলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের সময়। কার সময়? অ্যাপ্রোপ্রিয়েট আমি নিজেও জানি না
কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো বসবে বা আমি কখন বসাইতে পারবো না, এরকম নিয়ম আমার জানা নাই। আমি তখন কি করছি, বইয়ে যেগুলা টু অ্যাট উইথ এইসব কিছু দেওয়া আছে, তারপরে আমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেগুলো দেওয়া আছে, এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আর এই বইয়ের প্রশ্ন, এই দুইটা মিলায় বইটা রাখছি, যদি কোনো দিন কাজে দিয়ে আমি তাহলে সেটাই করে ফেলে দিয়ে চলে আসবো। বাকি দায়িত্ব কে শিখাবে আমাকে? এগুলা আপনারা শিখাবেন যদি পারেন। আমি ওইভাবে পড়ে চলে আসছি। এর থেকে ভালো ওয়ে আমি দেখতে পাই নাই, কেননা এটা নিয়ে পড়ে থাকলে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওগুলোর দিকে আমি ধরা খেয়েছি। তাই একেবারেই না পারলেই নয়, এরকম বেসিক আমি শিখে আসছি। এটাতে ডিপ নলেজ কারো আছে? এরকম কেউ আছেন যে ভাই না এটা আমি আসলে একেবারেই ডিপলি জানি? নাকি আপনারা কিভাবে পড়ছেন একটু আমাদের বলেন যে ভাই আমি কিভাবে পড়ছি। বিগত বছরের প্রশ্ন যেগুলো দেওয়া ছিল ভাই ওইগুলোই পড়ছি। এটা তো আমার কথাই হয়ে গেল, আমার বাইরে বল। হ্যাঁ, নো এর পরে টু বসে। বুঝি নাই। নোন হলে ভার্বটা যদি নো হয় তাহলে তখন টু বসে। আরে ভাই নোন টু, এটা তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হয়ে গেল। আমি জানতে চাচ্ছি, মনে করেন যে যেটা প্রিভিয়াস ইয়ারে কোনোদিন আসেও নাই, কিন্তু আপনি ওই নলেজটা জানেন যে ভাই না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকলে আমি বাই বসাবো না, যদি তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হওয়ার পর বাই বসে তখন আপনি কি করবেন? মানে এই যুক্তিটুকু আপনি বোঝাতে পারবেন কিনা? আমি নরমালি বললাম যে আমি বইয়ের প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়েই কাজ চালাই দিছি, এভাবেই আসে, এটাই আমি পারি, এটাই আমার হয়ে যায়। এর বাইরেও কেউ কিছু জানেন কিনা, ওই যেমন করে আপনাদেরকে আরো গভীরের রহস্যগুলো বলছি এরকম। কইরে বাবা জানি না। ব্যক্তিবাচক অবজেক্ট হলো উইথ বা এরকম কিছু ভাইয়া, বস্তুবাচক। আচ্ছা, জানি না, আমিও জানি না, আপনারাও জানেন না, মানে এমনি এমনি জিনিসটা চলে আসে। হ্যাঁ, তো আমরা যে জিনিসগুলো জানি সেখান থেকে এই দুইটা দেখাই। আমি আপনাদেরকে বলে দিতে পারতাম যে ভাইয়া টু উইথ এন্ড এগুলা বসে, এগুলা ক্ষেত্রে 3-4টা নিয়ম শিখাই দিলাম, শেষ। কিন্তু আমি ভিতরে কথাটা বলে দিলাম যে এই ছাড়া আমি শিখি নাই। আপনারা যদি শিখে থাকেন তাহলে আমরা সবাই শিখলাম, আর না শিখলে আপনারা শেখার চেষ্টা করেন, আর না হলে এভাবেই পার হয়ে যেতে হবে। বাকিটা আমি তখন আস্তে আস্তে দেখবো। বুঝে গেছে? জি ভাইয়া। আমরা সে আমাকে বিরক্ত করে, এটাই সকল বইয়ে, সকল পরীক্ষায়, সকল ভাবে আসে। তাইলে মিটা কি সামনে আসবে, সাবজেক্ট বসবে, তারপরে কি ওয়াজ আছে, কি ওয়াজ হবে, ওয়াজ আছে বলছি যে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব ওয়াজ হবে, তারপরে অ্যানয়েড হবে, তারপরে এখন বাই আর হবে না, কি হবে? উইথ, অ্যানয়েড উইথ। ঠিক আছে, অ্যানয়েড উইথ হবে। একেবারে এটা 2-4 বার লিখবেন, মুখস্থ হয়ে যাবে। মাইক্রোফোন বন্ধ করো না আপু, মাইক্রোফোনটা বন্ধ করো রে। তারপরে হি নোজ মি, সে আমাকে চিনে, বা আই নো হিম, আমি তাকে চিনি। দেখলা মুহূর্তের মধ্যে সাবজেক্টিভ অবজেক্টিভ তোমার বোঝানো শেষ। আমি যদি হিজ বসাতে চাই তাহলে এখানে আবার কি বসাইতে হবে? হিজ বসালে আই নো হিজ ফ্রেন্ড, এখান থেকে একটা আমাকে নাউন নিয়ে আসতে হবে, ফ্রেন্ড নাউনটাকে নিয়ে আসতে হলো, এটা তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ। এখন বুঝা গেছে না যায়নি বলো? আচ্ছা, তাহলে আই নো হিম এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে এখানে হি নিয়ে আসবো, তারপরে ইজ নিয়ে আসবো, নোন নিয়ে আসবো, তারপর টু নিয়ে আসবো, তারপরে মি নিয়ে আসবো। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, বাজে কত দেখেন তো, সময় কত বাজে? 3:35। 3:35। আচ্ছা, আর একটা জিনিস থাকে যে M2 R2, এই 2 থাকলে এরকম আপনি 2B তারপরে V3 এরকম জিনিস বসাতে হয়। তারপরে আবার কি থাকে, ইউজ টু কথাটা থাকে। ইউজ টু দিয়ে মেইনলি আসে কারেকশন অথবা রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, ইউজ টুর বিষয়টা হচ্ছে এরকম। ইউজ টু বলতে অভ্যাস বোঝায়। কি আমি প্রত্যেক দিন ধরো কি করি, সকালবেলা হাঁটতে যাই, হাঁটতে যান এরকম আছেন? হাঁটতে না গেলে হাঁটতে যাবেন,
কিন্তু হাঁটতে যাওয়ার সুযোগ নাই না? জি ভাইয়া আমার আছে ভাইয়া। ওর আছে। আচ্ছা, এখানে আমরা একটা কোশ্চেন দেখে ফেলি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখে ফেলি। সময় কত একটু বলবেন আমাকে, সময় কত বলবেন? 36 না? আমি একটু কোশ্চেনটা দেখে ফেলি আপনাদের সাথে। প্রত্যেকটা ব্যাচে এভাবে নেওয়া হয়, কিন্তু আপনাদের একটু কম নেওয়া হয়। একটু দেখাই আমরা, একটু মনোযোগ। কতজন আছেন আপনারা এখন? 39 জন। 39 জন। যাক, পড়তেছে পড়ুক। যারা টাকা দিয়েও পড়ে না তাদেরকে আমি কিভাবে বুঝাবো? নাইলে তারা হয়তো অন্য কিছু করতেছে। হু ইজ কলিং মি? এই প্রশ্নটা আসছে। কত সালে আসছে বলতে পারবেন? মেডিকেল 2014 সালে। মেডিকেল 2014 সালে। এখন কোশ্চেনটার দাম লাখ টাকা হয়ে গেল। এতক্ষণ যা পড়াচ্ছিলাম এই লেখাটা ট্যাগটার সাথে কোশ্চেনের দাম লাখ টাকা। তাহলে আমি নরমালি ভাবে দেখি, আমরা অপশন ছাড়াই। হু থাকলে বাই হোম, তারপরে ইজ কলিং আছে, তার মানে এখান থেকে আমি কি করব? যে বাই হোম, তারপরে ইজ যদি বসাই, ইজ বসাইলাম যদি বসাই মনে করেন, তারপরে এটা যেহেতু কন্টিনিউয়াস তাহলে বিং বসাইতে পারবো, তারপরে কল বসাইতে পারবো। তারপর আমার ওই মন মতো আমি বি মি নিয়ে আসবো। মনে করো যে আমার অবুঝ মনে এটা চাই, তারপরে এটাকে আমি সাজাবো ইজ, তারপর আমি কি করব? বিং নিয়ে আসবো, তারপরে আমি এটাকে আই নিয়ে আসবো, তারপরে কি করব? কল্ড করব, আরেকটা করব ইজ আই বিং কল্ড। বুঝতে পারছি কি? অপশনগুলো কি বোঝা যায়? তাইলে এর আগে যখন করছিলাম তখন আপনাদেরকে আমি দেখাইছিলাম যে এই অক্সিলারি ভার্ব একটা বসার পরেই আমি এই অবজেক্ট, মানে এই যে আমার অবজেক্ট, এটাকে আমি টাইনে নিয়ে আসছি, না হলে আমার বসানোর সুযোগ নাই। এখানেই দেখবেন যে আমি ইজের পরে একটা ইয়া নিয়ে আসছিলাম, তারপরে বি ওয়ার্ক, এরকম কথাটা বলছিলাম। মনে পড়ে না পড়ে যাই হোক, তো ইজ এর পরে আমি এই অক্সিলারি ভার্বটাকে নিয়ে, মানে অক্সিলারি ভার্ব বলতেছি, আমি এই অবজেক্টটাকে নিয়ে আসব, তারপরে বি বিং যাই থাকুক, তারপরে মানে এই আই এর পরেই কি ভি3 হবে না। এক কথায় এই যে এই আই অংশ বা ইং এগুলোর পরেই ভি3 বসাবো না, এর মধ্যে এখানে একটা বি বিং যেগুলা যেই অনুযায়ী হয় সেটা আমরা আগে নিব। এটা বুঝেন নাই না? আর একটু তাহলে ভিতরে যাই, যারা বুঝেন ভাইয়া নাই হয়তো। এটারে কি আমরা আই করে দিব? এখানে সাবজেক্ট করে দিব না অবজেক্টই রাখবো? এখন আমার কথা হলো আরেকটা জিনিস আছে। হ্যাঁ, যারা এখনো বুঝেন নাই আবার দেখ, হু ইজ কলিং মি। এখন আমি হু থাকলে বাই হোম বসালাম, ভাই সব ঠিক আছে। বাই হোমটাকে এটাকে সাবজেক্ট মনে করলাম, তারপরে অক্সিলারি ভার্ব, এইটা এই অক্সিলারি ভার্ব এম ইজ আর, এটা কার উপর নির্ভর করে? অবজেক্টের উপরে। নির্ভর করবে। অবজেক্টটা যদি এখান থেকে আই নিয়ে আসি, আমি এই আই বসলে এম ইজ আর মধ্যে কোনটা বসবে? তাহলে ইজ আর এটা মুছে ফেলি, এম বসলো এখানে, তারপরে এটা যেহেতু কন্টিনিউয়াস তাহলে বিং হবে, তারপর কল্ড হবে, তারপরে প্রশ্নবোধক। এটার জন্য চান্স হারালে কত কষ্ট হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার আসল নিয়ম। এখন অপশন গুলো কি দিচ্ছে এটা আমরা দেখবো না? আমরা তো এটা জানলাম আর কি, আমরা তো একেবারে অপশন ছাড়াই করে ফেললাম, কিন্তু অপশন গুলো কি দেয় যে মানুষ ভুল করে, জানা লাগবে? জি ভাইয়া। আচ্ছা, অপশন গুলো যেগুলো দেয় সেগুলো একটু আমরা চিন্তা করে দেখি। ভাইয়া হোমের এটা না ক্লিয়ার হয়নি, একটু আরেকবার বলবেন? আগের বার যখন আমরা করছি দা ওয়ার্ক বি ফিনিশ করছি, এখন তো বিং দিছি, এই জিনিসটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, বুঝে দিচ্ছি বাবা, বুঝে দিচ্ছি। এটা মনে করে একটা অপশন, তারপরে বাই হোম আই অ্যাম কল্ড, এটা একটা অপশন। তারপরে বাই হোম অ্যাম আই কল্ড, আর 4 নম্বর অপশন হচ্ছে বাই হোম অ্যাম আই বিং কল্ড।
তাহলে কি হলো, এখানে কি করলাম, হু ইজ কলিং মি, এটা ছিল না, হু ইজ কলিং মি, ঠিক আছে। তাহলে হু থাকলে বাই হোম, প্রথমেই কি দেওয়া আছে, হোম। আমি একটা বাজে জিনিস শিখাই, 1 থেকে 100 পর্যন্ত পরীক্ষাতে কোশ্চেন আসে না। আমাদের সময় বাংলা দ্বিতীয়তে 1 থেকে 50 পর্যন্ত, মানে বাংলা দ্বিতীয়তে এমসিকিউ ছিল 50টা, আর লিখতে হতো 50 মার্ক। আমাদের সময় 2015 সালে এসএসসির সময়, ম্যাট্রিক পরীক্ষার সময় এইরকম 50টা কোশ্চেন থাকতো এমসিকিউ তে, বা মনে করো নরমালি 1 থেকে 40টা কোশ্চেন, নরমালি 40টা কোশ্চেন থাকতো, 60 মার্কের সৃজনশীল আর 40 মার্কের এমসিকিউ। আমি কি করতাম, আমি আমার জীবনে কত, মানে 1 2 3 4 5 6 করে 40 আছে না, আমি কি করছি, আমার 1 থেকে যদি আমি দাগানো শুরু করতাম না, আমি ক্লান্ত হয়ে যেতাম, কখন 40 আসবে, কখন 40 পর্যন্ত যাব, অস্থির অস্থির লাগতো। এটা আমার খারাপ কথা। তখন আমি 40 থেকে দাগানো শুরু করতাম, 40 থেকে এভাবে একে যেতাম। তো ভাইয়া আপনি ধরেন 38 নাম্বারটা পারলেন না, তারপরে 35 নাম্বারটা পারলেন না, কিন্তু এভাবে যেতে যেতে গেলে একটা হুট করে রিস্ক থাকে না, যে একটার পর আপনি আরেকটা দাগাইতে যে আপনি ভুল করে ফেললেন, থাকে কিনা? ভাইয়া কিন্তু আপনি এভাবে 1 থেকে 2 করলে আপনার একটু রিস্কটা কম থাকে। আমার কথা, একটা মানুষ বাম হাত দিয়ে লিখতে পারে, ডাইন হাত দিয়েও লিখতে পারে। তো এখন বাম হাত দিয়ে যারা লেখে আমরা একটু অবাক হয়ে তাকাই না? জি ভাইয়া। এই হুটাই হচ্ছে আমার এখানে, যে আমিও আসলে এই দিক থেকে আমার ধৈর্য হতো না, কারণ আমি এই দিক থেকে করতাম। আপনারা যেমন করে 2 ছেড়ে দিতেন, দিয়ে আপনারা 3 শুরু করতেন, আমিও তেমন আগেই 38 নাম্বার ছেড়ে দিতাম, তারপরে এভাবে শুরু করতাম। আমার কোনোদিন এই নাম্বারিং এ ট্যাচ খাইনি, মানে আমি ওইভাবে আমার সহ্য হতো না, তাই আমি এটা করতাম। বুঝে গেছে? সৃজনশীলের সময় করতাম না, সৃজনশীলের সময় 1 থেকে লেখা শুরু করতাম। হ্যাঁ, তো এই গেল কথা। তো আমি এভাবে করছি, আমি মেডিকেল পরীক্ষাও এভাবে 100 থেকে দেওয়া শুরু করছি। তো এটা হচ্ছে একটা আজগুবি নিয়ম ভাই, আমার নিজের জন্য আর কি। এরকম কেউ থাকলে থাকতে পারে, কিছু বলার নাই। তো এই জিনিসগুলাই আমি কোনো সময় অপশন এইভাবে করতে চাইতাম না, আমি সবসময় 4 নাম্বার থেকে শুরু করতাম। মানে কেন, এটা কারণ কি ভাই, 1 নাম্বারে অ্যাডমিশন কোশ্চেন গুলা বেশি ভুল দেওয়া থাকে। জি ভাইয়া। ঠিক আছে, তো এই জন্য আমি 1 নম্বর থেকে পড়তাম, আরো সুবিধা হয়েছে আমার জন্য। এটা ডোন্ট ট্রাই এট দিস হোম না, এরকম একটা কথা বলে না? জি ভাইয়া। এটাই হচ্ছে এই কথা, আমার গল্প, কিন্তু এটা আপনারা কেউ ট্রাই করেন। এরকম আর কি। বাংলা এই ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতে যে আমার পাশে পিছনের বেঞ্চের মেয়েটাই ফিজিক্সের জায়গায় কেমিস্ট্রি দাগায় চলে আসলো, শেষ, চান্সটা সাথে সাথেই শেষ। পরে কান্নাকাটি করে কোনো লাভ নেই। তো এরকম মেডিকেল এরকম কোনো অপশন নেই যে ফিজিক্স আলাদা কেমিস্ট্রি আলাদা, সবকিছু একসাথে 1 2 3 4 করে 100। তো ভাই এইখানে আপনি দেখবেন যে হোম লেখা, আপনি খালি ইংলিশ প্রশ্ন খোঁজার সময় কোনো কিছু অত বুঝতে যাবেন না, আপনি প্রথমে দেখবেন যে হোম লেখা, তার মানে এটা বাদ। তারপর বাই হোম, ঠিক আছে, বাই হোম ঠিক আছে, বাই হোম ঠিক আছে। তারপরে এখানে আসি, বাই হোমের পরেই অক্সিলারি ভার্ব থাকে, এম আছে, আই আছে, বাদ, এম আছে, এম আছে, তাহলে আই দিল, আই দিল, সবই ঠিক আছে। এর মধ্যে কি নাই, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে বিং আছে, এখানে নাই, তার মানে আমি দেখেই বুঝতে পারলাম এটা অ্যাডমিশনের জিনিসটা সহজ, 4টা অপশন দেওয়া থাকে, এই জন্য আপনার জন্য সুবিধা। কিন্তু এইচএসসি তে যদি এই 4টা অপশন নাই, তখন ভুল আসলে কম হয়, বেশি হয়। এই 4টা অপশন দেখলে আরো কষ্ট লাগে। বুঝতে পারছি? জি ভাইয়া। আমার এখন এই যে এতক্ষণ ধরে চিল্লাচিল্লি করে আমার পেটে চাপ পড়ে, বুঝছো, পেটে খুব কষ্ট হয়। তারপর দেখাই আর কই। আচ্ছা, রিফ্লেক্সিভ, এটা মোটামুটি সবাই পারবেন। লেট হার, এটা দেখাই, লেট হার সিং এ সং, লেট হার সিং এ সং, এরকম যদি থাকে, এটা কোথাকার কোশ্চেন? মেডিকেল এন্ড ডেন্টাল দুইটাতেই পড়ছে, ম্যাট ড্যাট 2013 সালে। তাহলে বলেন, একসাথে তো প্রশ্নটা পড়লো, মেডিকেলে পড়লো, ডেন্টালে পড়লো। ডেন্টালে এবার 545টা সিট মাত্র, আর এমবিবিএস এ 4350টা। বুঝে গেছে? তো লেট হার সিং এ সং, এটাতে কি করব, লেট, তারপর কি দেব, এ সং বিসান বি সান বাই বাই হান। তারপরে এখানে অনেক কিছু প্যাচ দিয়ে দিবে, এই সান বানানে ভুল, এখানে সং দিবে, বিভিন্ন কিছু দিবে, সেটা আর না বলি আমরা, ঠিক আছে, সেটা আর না বলি। আরো অপশন থাকে, এগুলো আপনারা আর কি চর্চা করবেন একটার পর একটা। আমি ফার্স্ট টাইমে মেডিকেল প্রশ্নগুলো যে বিগত বছরে পড়ছে, এগুলো দেখারই সময় পাই।
দেখারই সময় পাই, পড়তে চাইছিলাম কিন্তু ওই পড়ার সুযোগ হয় না। তারপরে এটা প্রশ্ন আসছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা ছিল না, এটা মেডিকেল 16 সালের কোশ্চেন, বুঝে গেছে, এটাও গেল। তারপরে ইট ইজ নোন টু মি, আচ্ছা এটা নরমালি, এটা অনেক আগের কোশ্চেন, এটা না না হলেও হয়েছে। তো ভাই একটা ইয়া দেখি তো, ঢাকার কোশ্চেন দেখি, তাই না? জি ভাইয়া। একটা মেডিকেল দেখলাম, একটা ঢাকা দেখি। ঢাকার কোশ্চেন দেখেন এরকম আসছে, এইটা, ডাজ হি স্পিক, তারপরে ইংলিশ ওয়েল। এখন আমার কথা শুনেন, এই কোশ্চেনটা কি, এটা আমি বাদ দিলাম, এটা চিন্তাই বাদ দিলাম। আমার প্রশ্নটা এখানে, এখানে আমি যদি দি ইংলিশ বলতাম তাহলে সেটা কি হতো? জাতি বুঝাতো। জাতি বুঝাতো, জাতির নামের পূর্বে দি বসে, আর এটা মানে কি? ভাষা। ভাষা। তা আপনি বা আপনারা, আমরা যে ভুলটা করি, এই যে একটা পড়ার সময় আমরা একটা পড়ি, এখানে তো আমি আর্টিকেলটা পড়া শেষ করলাম না। জি ভাইয়া। এইভাবে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা টপিকের সাথে রিলেটেড, আপনি হয়তো বের করতে জানেন না। এটাকে আমি আমার ভাষায় কি বলি, কেউ বলতে পারবেন আমার ভাষায় আমি কি বলি এটাকে? পোস্টমর্টেম। পোস্টমর্টম। প্রশ্নের পোস্টমর্টেম। তো যাই হোক, ভাইয়া সবার কি নাই মনে হয় সবারই। সবার একটা দিচ্ছে না, আমারই একা না ভাইয়ারই মনে হয়। হ্যালো, এখন শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমার আম্মাজান কল করছিল, বুঝছো, আমি খেয়ালই করিনি, আমি দিকে লিখতে আসি। তো এখানে ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, এটাকে আমি কি করলাম, ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। তাহলে প্রশ্নটা এটা কি ছিল, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 16 সালের কোশ্চেন। তো সমস্যা হলো, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনে সমস্যা হলো, কিন্তু সমস্যা হয় ভাই, খুব সমস্যা হয়, খুব সমস্যা হয়। আমার সময় কেন জানি, আমি পরীক্ষা দেওয়ার সময় ইংলিশ কোশ্চেন দেখার পর আমি বাংলা লাগাইছি, যে দরকার নাই, আমি বাংলা বেশি পারি, আমি ইংলিশ লাগাবো না। যে ইংলিশ আমি তোমাদের পড়াচ্ছি, আমি ভাইয়া আর এটা এখন বুঝাই দেই, তারপর আরেকটা বুঝাবো। হ্যাঁ, এটা অপশন কি ছিল, অপশনগুলো দেই। এটা ইজ ইংলিশ, তারপরে স্পোক ওয়েল বাই হিম। ওদিক দেখা যায়, ওদিক না দেখা গেলে একটু এদিক ঘুরাই দেব। আচ্ছা, জি ভাই ঠিক আছে। তারপরে ওয়াজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। তারপরে সি নাম্বার দেওয়া আছে, ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। বি নাম্বার দেওয়া আছে, ইজ ইংলিশ স্পোকেন টু হিম। ঠিক আছে, এখানে আপনি আগে চিন্তা করবেন না, এখানে আপনি চিন্তা করবেন ডাজ আছে, তাহলে ইজ হবে, তিনটা ইজ একটা ওয়াজ, তার মানে ওয়াজটা বাদ। ঠিক আছে, এখানে ওয়াজ আর বসবে না, ইজ গেল, ইংলিশ গেল। এবার আসো স্পোক, স্পোকেন স্পোকেন স্পোকেন, তাহলে এখানে স্পোক কথাটা আছে, তাহলে এটা বাদ, দুইটা অপশন আমার বাদ। এবার এই দুটোর মধ্যে, ঠিক আছে, টু আর ওয়েল। ভাই আমরা শুধু নোন টু জানি, তা বাদে আর স্পোক টু আমরা জানি না, তাই আমরা ওই পাকনামি করে বসাবো না, ওটা বসে দিয়ে চলে আসবো, নাম্বার কাটা গেলে গেছে। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। দেখাইলাম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে কত সালে, এটা কোশ্চেন আসছে 2011 সালে। আর এটাই মেডিকেল কত সালে আসছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, মেডিকেলে ম্যাট 16 সালে।
বুঝতে পারছি কি বিষয়গুলো না বোঝা যায় না? বুঝেছি ভাইয়া। বুঝছি। ভাইয়া হু দিয়ে একটা কোশ্চেন সলভ করে দিবেন? ওটাই দেখাচ্ছি। ওটা কি ছিল আমরা প্রথমে যেটা করলাম এটা হচ্ছে হু ইজ কলিং মি। আর এর আগে যেটা করছি এটা কি বলছিলাম? Who will finish the work? হু উইল ফিনিশ দ্য ওয়ার্ক। খুব মনোযোগ। বাজে কত একটু দেখি, বাজে কত 52। হু বাই হোম এই বাইটা ওখানকার তলের বাইকে সামনে নিয়ে আসছি। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট। তারপরে আমি দেখব মি হচ্ছে আমার কি সাবজেক্টিভে আসবে, দা ওয়ার্ক কি আসবে সাবজেক্টে আসবে। ঠিক আছে, যদি এটা প্রশ্নবোধক করব তাহলে আমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব সামনে নিতে হবে। তাহলে আই এর অক্সিলারি ভার্ব am আর এটার অক্সিলারি ভার্বের আগে এখানে কি বসবে? উইল। ফিউচার ইনডিফিনিট হলে এর অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি পাবো? Will be. ফিউচার কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব কি? শ্যাল বি, উইল বি। এই উইল আছে, উইল বি বসাবো। তাহলে উইল বসালাম, দা ওয়ার্ক। এবার আমরা ফিনিশড, এই যে ফিনিশড বসাবো। এই ফিনিশড এর আগে আমরা এই বিটা বসাবো। এখানেও তেমনি অ্যাম থাকবে, আই থাকবে, বিংটা বসাই দিব, তারপরে কল্ড। কি কাজ করছি যে এই এম এর পরেই আমরা এখানে সাবজেক্ট, এটাকে একবার মনে মনে ধরছি, এটা সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে এই যে অবজেক্টটাকে আমি নিয়ে আসছি। এখন আমি এই হোমটা ভুলে গেছি, এখান থেকে আমি করা শুরু করছি। যে প্রথমে অক্সিলারি ভার্ব বসাইছি, তারপরে সাবজেক্ট বসাইছি, তারপরে এটা যেহেতু কন্টিনিউয়াস তাই বিং বসাইছি, তারপরে ভার্বের কি ভি3 ফর্ম বসাইছি। আবার এখানে কি করছি, এখানেও বইয়ের পরে উইল বসাইছি। মানে এটা হচ্ছে ব্যতিক্রম জিনিসপাতি, তো এই কারণে সিস্টেম মনে রাখছি। এই হুয়ের পরে সাবজেক্টের পরে এটা বসাইছি, তারপরে এটা ভুলে গেছি, তারপরে এটা উইল বসাইছি, দা ওয়ার্ক বসাইছি। এটা যেহেতু উইল আছে, তারপরে আমি কি করব, কি কন্টিনিউয়াস এর উইল বি বসবে, তারপরে ফিনিশড। আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া। আজকের মতো আমাদের এইখানে করে দিব। আমরা রেকর্ডটা অফ করে দেই, দিয়ে তোমাদের সাথে তোমাদের নিয়ে কিছু কথাবার্তা বলে আমরা এর পরবর্তীতে যদি কোনো রুল বাকি থাকে তাহলে আমরা আস্তে আস্তে শিখাবো। ঠিক আছে? জি ভাইয়া।